নমস্কার, CNN 24 এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে রক্তাক্ত হামলা, ধারালো অস্ত্র দিয়ে ভাতিজা ও বৌদির উপর প্রাণঘাতী হামলার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে। বরখলায় দিন দিন চোরের উপদ্রব বেড়েই চলছে, চোরের উপদ্রবে নাজেহাল জনজীবন। নিট কেলেঙ্কারিতে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক কংগ্রেস, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ পাঁচগ্রাম বা বদরপুর ঘাটে স্থাপনের জোরালো দাবি শ্রীভূমি কমিটি। সোনাইয়ে অ্যান্ড্রেগার প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। এবারে সংবাদ বিস্তারিত। হাইলাকান্দিতে রক্তাক্ত হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভিতে ধরা পড়েছে বিভীষিকাময় দৃশ্য। হাইলাকান্দি গা শিউরে ওঠার মতো এক প্রাণঘাতী হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে, হাইলাকান্দি শহরের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি এলাকায় শনিবার সকালে ধারালো দা নিয়ে নিজের ভাতিজা সাহিল রাউত এবং বৌদি জবা রাউতের উপর হামলার অভিযোগ উঠেছে ৪৮ বছর বয়সী অজয় রাউতের বিরুদ্ধে। ঘটনার পুরো দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজে হামলার ভয়াবহ মুহূর্ত স্পষ্টভাবে রেকর্ড হয়েছে বলে জানা গেছে। গুরুতর জখম সাহিল রাউতকে গ্রিন হিলস নার্সিং হোমের আইসিইউতে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আহত জবা রাউত চিকিৎসাধীন রয়েছেন জেনারেল ওয়ার্ডে। আহত সাহিলের বাবা সঞ্জয় রাউত সংবাদ মাধ্যমকে জানান, অভিযুক্ত অজয় রাউত হামলার পর থেকেই পলাতক। তাকে গ্রেফতার করতে হাইলাকান্দি পুলিশ ব্যাপক চিরুনি তল্লাশি চালাচ্ছে। ঘটনার বিষয়ে হাইলাকান্দির বিধায়ক মিলন দাসকেও অবগত করা হয়েছে বলে জানিয়েছেন সঞ্জয় রাউত। পারিবারিক বিবাদের জেরে এই রক্তাক্ত হামলা নাকি এর পেছনে রয়েছে কোনো বড় কারণ, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাইলাকান্দি জুড়ে। হয়তো আমরা সকালে ফুল ফাড়িয়া করতাম আসলাম বাসাত আর কি, আর তখন আমার মিসেসে গোবর সিটা ওটা দেওয়াত লাগছে, আমার ছোটো ভাইয়ে গাইলাগালি আরম্ভ করছে। আমরা এফআইআর কপি একটা পুরানা আছিল, এটা লইয়া থানা যেতাম আসলাম, আর আমারে খেদাইছে। আমি যাওয়ার পরে থানাত গিয়া আমি বহুত চেষ্টা করছি, তারারে রিকোয়েস্ট করছি থানাত গিয়া। থানায় একটা আমার উত্তর দিছে না, কিছু না। তারা উঠিয়া কইছে যে আমরা ইখানে আরও আসামি আছে, আমরা যাইতাম পারতাম না, ওইরকম করিয়া আমার করছে। তারপরে আমি খান্দিয়া এমএলএর কাছে হোয়াটসঅ্যাপে একটু করছি, করার পরে তাই একটা নাম্বার দিছেন। অ্যাম্বুলেন্সে ফোন করার পরে অ্যাম্বুলেন্স চালা ইয়া আমার মিসেসরে আমি দৌড়িয়া লইয়া গেছি। আর আমার মিসেসরে আর আমার ছেলেরে দা দিয়া খাটিয়া কইছে, দুশ্মনী কইয়া বেজান মারছে, এমনভাবে খাটছে মানে কোয়াল আপনার কান্দিয়া কইতে লাগবে, মানে ভিডিও পর্যন্ত আছে আমার কাছে। আর হাইলাকান্দির থানা এমন জঘন্য, হাইলাকান্দির থানা খালি পয়সা দিয়া তারা করে, পয়সা দিলে মানুষ দৌড়ায়, আর না হাইলাকান্দি থানা দৌড়ায় না। এখন আমি কিতা করতাম কই নখন। কবের ঘটনা এটা? শনিবারের ৪ তারিখের ঘটনা, সকালে 7:30টার সময় ঘটনা। আর একটা ফাড়ার মানুষ বার হয়েছে না, এমন ফাড়ার মানুষ যে একটা মানুষ বার হইয়া চাইতো, একটা মানুষ, তারা মানুষ না পশু, এটা আমি ওটাও বুঝিয়া পাই না। মানুষের মধ্যে থাকিয়া মানুষের এরকম যে এখন ছেলে আইসিউত আছে, আর মিসেস একটু ঠিক আছে। ছেলের তো সিলাই লাগবো, সিলাই পিছন দিকে একবারে ভর্তি, মাথা উথা খাটছে, যে চৌক এই জায়গার চৌকর এই জায়গার মধ্যে খাটা আছে, ফটো আছে। বরখলা থানাধীন উজান গ্রামের করিমউদ্দিন বরভূইয়ার দোকানের বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিল চোরের দল। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক 10টা নাগাদ করিমউদ্দিন বরভূইয়া প্রতিদিনের মতো তার দোকান তালা মেরে বাড়িতে চলে যান। বুধবার সকালে এসে দেখেন দোকান ঘরের তালা নেই, তালা দুইটি দোকানের সাইডে ফেলে রাখা। দোকান খুলে দেখেন তার দোকান থেকে নগদ কিছু টাকা, তেল, ডাল, বিস্কুট, সিগারেট, সার্ফ, সাবান সহ বিভিন্ন সামগ্রী নেই। প্রায় 30,000 টাকার সামগ্রী হাতিয়ে নিল নিশি কুটুম্বরা। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ এসে জড়ো হন। পরে বরখলা থানায় চুরি সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন করিমউদ্দিন বরভূইয়া। সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরে চোরকে পাকড়াও করার জোরালো দাবি জানান তিনি। কালকে রাত্রে 10টার সময় আমি দোকান বন্ধ করিয়া তালা দুইটার তলে একটা দুইটা তালা মারিয়া আমি গরম গিয়া খাইয়া দিয়া রাত্রে ঘুমাই। সকালে আমাকে মসজিদে গেছি, নামাজ পড়িয়া মসজিদ থেকে আইয়া দোকানও হামাইতাম, আইয়া ভাই দরজা আদায় তালা দরজা নাই, তো তালা দরজা দেখা গেল আমার খোলাই, দরজা আদায় পড়া খেলা। আমি দরজা টান দিলাম, দরজা খোলা, হামাইলাম করো, হামাইয়া দেখি আমার
তেল যারা কারণ আছে এটা নাই, রিফাইন তেল আছে এটা নাই, মোটর গাড়ি আছে এটা নাই, ও বড় সাফ আছে এটা নাই, এদিকে বিহুর রান্না আছে এটা নাই, আরে নারকেল নাই, রুটি নাই, বড় তার নাই, গোল ফেলে আসলো কোনো বিস্কুটেরও দেখাই লেখা আসলো আরো কোনো বিস্কুটেরও দেখাই এটাও নাই। এই যে আস্তে দোকান বড় ভালো ভালো দামি জিনিস সব নাই। আর এটা আবার ওটা কোম্পানি একটু হাসতে ওটা মাল কিনবে, কোনো মাল নাই, রাস্তা দোকান খালি। তারপরে আমি যেটা করলাম, ও আমি নিজে রাখিলাম আর দিদি ফেরবাই খবর করলাম, তারা আইলা হারলে তারা আরও দেখাইলাম। হ্যাঁ আমি এখন যা বাদে তারার পরামর্শ মতো ইয়া আমি থানা হলা ইয়া আমি রিজার্ভ দায়ের করলাম। রিজার্ভ দায়ের করছি সে বা কার এটা ওইটা বুঝি না, আমি তো পাইছি না, সে করছে অধিকার সিস্টেম। আমি তাহলে শুনছি তারা দেখবা। রাহুল গান্ধীর আহ্বানকে সামনে রেখে শিলচর জেলা কংগ্রেস ভবনে বিস্ফোরক সাংবাদিক সম্মেলন করল কাছাড় জেলা কংগ্রেস কমিটি। দেখুন সবিশেষ। নিট সহ একের পর এক সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার ভাঙন এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনির অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালো কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এপিসিসির পর্যবেক্ষক ও প্রাক্তন লামডিং বিধায়ক স্বপন কর, কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য, সুজন দত্ত, অশোক বৈদ্য, বিজয় দাস এবং ডক্টর অমিত কালুয়ার। সভাপতি সজল আচার্য অভিযোগ করেন, ভারতবর্ষে যেটা নিট পরীক্ষা এক্সাম, সেই পরীক্ষা হওয়ার কথা ছিল, ডেটও দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদেরকে, এবং দেখা গেছে যে পরীক্ষার আগে সেই নিট পরীক্ষার যেটা প্রশ্নপত্র সেটা ফাঁস হয়ে গেছে, প্রকাশ্যে এসে গেছে পরীক্ষার আগে। অনেক ছাত্রছাত্রীরা, প্রায় 22 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন, ওরা পরীক্ষা দিতে পারেন নাই, এবং বহুত পরীক্ষার্থী মানসিকভাবে চাপে পড়েছেন এবং তাদের কোনো উপায় ছিল না। কি অনেক ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন। নিট পরীক্ষার সরকারের প্রায় আয় 1,40,00,000 টাকা, 1.40 টাকা সংগ্রহ করেছে, এবং দেখা গেছে যে ইউপিএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সামেন, এসএসসি এক্সামেন এবং যেগুলা এডুকেশনাল যেগুলা এক্সাম অ্যাপ্রুভ হয়েছিল সেই সব ব্যাপারে প্রায় 3,50,00,000 টাকা এডুকেশনের খাতে সরকার পেয়েছে। আজকে দেখা যাচ্ছে যে ইটালিয়া 2বার, হয়তো 3বার শুনেছি যে নিট পরীক্ষা সরকার নিতে পারেনি। আজকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে, ওদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার আজকে খেলা করছে, প্রত্যেক অভিভাবকের মধ্যে একটা সন্দেহ হয়েছে যে আমরা ফিস দেওয়ার পর এবং কেন বারবার পরীক্ষা হচ্ছে না এবং প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। আজকে আমরা দাবি রাখছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে অতি সত্বর কেন্দ্রীয় মন্ত্রী যিনি আছেন ধর্মেন্দ্র প্রধান, শিক্ষামন্ত্রী, অতি সন্ধ্যের উনার পদত্যাগ করা দরকার। কারণ উনি বলেছেন, আমরা সাংবাদিকে বা বিভিন্ন পত্রিকায় দেখেছি, উনি বলেছেন যে প্রশ্নপত্র ফাঁস হয়ে তিনি স্বীকার করেছেন। তাই উনার যে দায়বদ্ধ ছিল, যে দায়বদ্ধতা ছিল, সেটা উনি পালন করতে পারেন নাই। বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের অধীনে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ 5 গ্রাম বা বদরপুর ঘাটে স্থাপনের জোরালো দাবি উত্থাপন হলো এবার। বুধবার রিপোর্টার ক্যামেরায় মুখোমুখি হয়ে বরাক উপত্যকা হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটি শ্রীভূমি জেলার সভানেত্রী পূর্ণিমা চৌধুরী এমনটা দাবি উত্থাপন করেন। তিনি বলেন, আমি প্রথমে বরাক ভ্যালি হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটি শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার যৌথ প্রয়াসের যে হয়েছে এবং এই যৌথ কমিটির পক্ষ থেকে শ্রীভূমি হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটির সভানেত্রী হিসাবে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার সকল বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, প্রেসিডেন্ট তথা সদস্যদের যে তারা এবং আমরা যৌথভাবে যে প্রয়াস করেছিলাম তার আংশিক সফলতা আমরা পাবো বলে ধরে নিচ্ছি। গত পরশু দিন অর্থাৎ 6 তারিখে
আমাদের কাঠিগোড়ার করিমগঞ্জের 3 ভাইয়ের বিধায়ক এবং বর্তমানে কাঠিগোড়ার বিধায়ক শ্রী কমলাক্ষ দেপুরকাস্ত বিধানসভায় উত্থাপন করেছিলেন। বিভিন্ন পত্রপত্রিকার বিশেষ করে যুবসংখ্যার মাধ্যমে যে গণদাবির সংবাদ বেরিয়েছিল তার উদ্ধৃতি তুলে ধরে যে বরাক উপত্যকায় 40 বছর অর্থাৎ 4 দশক ধরে বিভিন্ন পর্যায়ে যে দাবি আন্দোলন চলছিল, আমাদের গণদাবির যে আওয়াজটা বিধানসভায় তুলে ধরেন কমলাক্ষ দেপুরকাস্ত এবং সেদিনের সদনে মাননীয় আইনমন্ত্রী সুশান্ত বরগুয়াই কথা দেন যে বরাক উপত্যকা এবং ডিব্রুগড়ে 2টি স্থায়ী বেঞ্চ হবে। তাই আমি প্রথমেই আসাম সরকার, মাননীয় আইনমন্ত্রী এবং আমাদের সুযোগ্য নেতৃত্ব শ্রী কমলাক্ষ দেপুরকাস্তকে আমাদের 2টি বরাক ভ্যালি হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটির করিমগঞ্জ ও হাইলাকান্দির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের দাবিটি উপলব্ধি করতে পেরেছে। আমরা আমাদের এক ধাপ এগিয়েছি। আপনার মাধ্যমে আমরা আসাম সরকার, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং আমার এই বরাক ভ্যালি তথা আসামের সকল বিধায়ক, মন্ত্রী, রাজ্যসভার সাংসদ, মাননীয় কৃপানাথ মালা, মাননীয় কনাথ পুরকাস্ত সহ সকলের কাছে আমরা শ্রীভূমি থেকে এবং যৌথভাবে হাইলাকান্দি থেকে সকলের কাছে আমরা মাননীয় চিফ মিনিস্টার থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবার কাছে আমাদের স্মারকপত্র অর্থাৎ আমাদের দাবিটি জানিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে এই যে হাইকোর্টের বেঞ্চ হবে বলে একটা আশ্বাস আমরা পেয়েছি এবং বর্তমানের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার শুধু আশ্বাস দেয় না, সেই সরকার আমরা পরিলক্ষিত করেছি যে সেই সরকার সমস্ত আশ্বাসকেই কাজে রূপায়িত করেন এবং আমরাও ভরসা পেয়েছি যে আমাদের বরাক উপত্যকা হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হবে। সোনাই উন্নয়ন খণ্ডের অধীন দক্ষিণ মোহনপুর গাঁও পঞ্চায়েতে এমজি এন্ড্রেগা প্রকল্পের একটি সিসি ব্লক রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের পর বিষয়টি নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে কাছাড় জেলা পরিষদ। বুধবার সাংবাদিকদের সামনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দক্ষিণ মোহনপুর প্রথম খণ্ডের বড়িলা টিলা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক থেকে অবৈধভাবে সিসি ব্লক খুলে অন্য প্রকল্পে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা নিশীত রঞ্জন দাস, জামাল হোসেন লস্কর, জাকির হোসেন লস্কর সহ অন্যান্যরা দাবি করেন, বর্ষাকালে সংশ্লিষ্ট বিভাগের কোনো অনুমতি ছাড়াই গাঁও পঞ্চায়েতের এপি সদস্য বর্ণালী দাস ও তার স্বামী সুমন দাস সরকারি রাস্তার ব্লক তুলে নিজেদের বাড়ির সামনে এনে রেখেছেন অন্য একটি প্রকল্পে ব্যবহার করার জন্য। স্থানীয়দের দাবি, সরকারি সম্পত্তি অবৈধভাবে অপসারণের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। দক্ষিণ মোহনপুর বইলা টিল্লার পশ্চিম সাইডে যে রাস্তা পিডব্লিউডি রোড ছিল সেটা ব্লক লাগানি ছিল এবং আমাদের ছাত্রছাত্রী হল গোবিন্দনগর হাই স্কুল, বইলা টিল্লা হাই স্কুল তারা যাতায়াত করেন, কিন্তু কোন এক কারণবশত জানি না যে এপির প্রতিনিধি সুমন দাস, এপি হইল বর্ণালী দাস, তারা কিতা করছেন এই রাস্তার ব্লক উঠাইয়া সব লইয়া গেছেন গা। এখন যাতায়াতের লাগিয়া মারাত্মক অসুবিধা হয়েছে। এই রাস্তা দিয়া রোজ কমে 1000 মানুষ চলাচল করেন। এটা ডাইরেক্ট সোনাই যাইবার রাস্তা, এটা পিডব্লিউডি রাস্তা। এখন আমরা পঞ্চায়েতের কাছে কমপ্লেন দিছি কিন্তু কোনো সুরা পাইছি না। ব্লক তুলিয়া তান বাড়িতে নিয়ে তাই অন্য একটা স্কিমও কাজ করাইতরা এই ব্লক দিয়া, পুরানা পিডব্লিউডি রাস্তা থেকে নিয়া আর তাই নতুন একটা ছোট স্কিমও কাজ করাইতরা। তার লগে যোগাযোগ করলে তাই কৈছেন এটা সরকারি জিনিস, আমি সরকারের মানুষ, এটা আমি উড়াইয়া নিতাম। আমরা থানাতো গিয়া যোগাযোগ করছি, ওসি স্যারে কইছেন এটা বিডিও স্যারের লগে যোগাযোগ করবার লাগিয়া। আমরা বিডিও স্যারের কমপ্লেইনও দিছি, পঞ্চায়েতও কমপ্লেইন দিছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এটা ব্যবস্থা নেওয়ার লাগিয়া অনুরোধ রাখছি। ধলাই বিধানসভার বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডের অধীনে থাকা পূর্ব বর্জালেঙ্গা জিপির পুটিখাল গ্রামের হরিজনরা বিবাদিত জমিতে থাকা গ্রাম কালীমাতার মন্দির সহ তাদের পূজ্য স্তম্ভ স্বরূপ দেবতাদের সরিয়ে অন্যত্র প্রতিষ্ঠা করলেন। উল্লেখ্য,
দীর্ঘ বছর ধরে একই গ্রামের কমিউনিস্টপন্থী বারোই পদবীর দেবোত্তর না করা জমির কাঁচা মন্দিরে কালীমাতা পূজিতা ছিলেন। তিনি আসাম দর্শন প্রকল্প থেকে এই মন্দিরের জন্য অর্থ বরাদ্দের পর মন্দির নির্মাণের কাজে হাত দিতেই কমিউনিস্টপন্থী বারোই পরিবার বাগড়া দিতে শুরু। যেহেতু কমিউনিস্টপন্থী বারোই পরিবার তাদের জমি দেবোত্তর করে দেয়নি, সেহেতু নির্মীয়মান মন্দিরের কাজ বন্ধ করতে প্রায় 5 মাস পূর্বে আইনি সহায়তা নেয় এবং পুলিশ ডেকে মন্দিরের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এতে পুটিখালের মানুষরা ক্ষুব্ধ হলেও ভক্তির সাথে অন্যত্র গ্রাম কালীমাতার মন্দির নির্মাণের সংকল্প নেন। অবশেষে একই গ্রামের রানাবাবু রবিদাস লিখিতভাবে জমি দান করলে মাত্র 4 মাসের ভিতরে মন্দিরের কাঠামো গড়ে ওঠে। এ নিয়ে হরিজনরা মন্দির স্থাপন ও পঞ্চপুরোহিতের মাধ্যমে গ্রাম কালী মাতাকে অর্ধনির্মিত মন্দিরেই প্রতিষ্ঠা করেন। এ নিয়ে জমি দাতা রানাবাবু রবিদাস ও লক্ষ্মীচরণ রবিদাস সহ পঞ্চপুরোহিতের মধ্যে দীনবন্ধু তেওয়ারির বিস্তারিত তুলে ধরেন। এখানে যে কালীবাড়ি মন্দির আমাদের পুটিখাল বস্তি যে আছে, এই বস্তির যা জমিনদার যে মালিক, এখানে বহুত পূর্বপুরুষ আগে থেকে এই মন্দিরটা ছিল। এখানে আগে থেকে 50-60 বছর আগত থেকে মন্দির ছিল। সবাই আমরা মিলে পূজা করতাম, গাঁওবাসী সব মিলে। আর এরপরে এখানে আসাম দর্শকে একটা হইলো, আমরা সিম আইলো। এর হওয়ার পরে এখানে আমরা ঘর বানানি শুরু করলাম। ঘর বানানি করার সময় 8টা পিলার আমরা উঠাইয়া দিলাম। এরপরে আমাদেরকে ওইখানে মামলা মালিক পার্টি, যার জমি আছে মালিক পাঠিয়ে আমাদেরকে এফআইআর করে থানায় এফআইআর করে আমাদের উপরে পুলিশ আনলো। আনার পরে পুলিশ মালিক পার্টি এসে করে আমাদেরকে বললো যে এইখানে আপনারা ঘর বানাবে না, মন্দির বানাবে না, আমরা জমি দিব না। তাহলে এখানে আমরা আজকে যে প্রোগ্রাম করলাম এখানে মেনে যে ঠিক আছে আমরা বানাবো না। আর কেস তো জায়গায় রইলো, ড্র হয়েছে না। আর এখন মা কালীকে আমরা আজকে 8 তারিখ আজকে নিয়ে আসিছি। এই গত 4 মাস আগের কথা ছিল। আমি 10 জনকে এইখানে গ্রামের কালী মাকে আমি আমার জমিন 2 কাঠা জমিন দান করেছি। সামাজিক মাধ্যমে প্রচারিত একটি অডিও ভিডিও ক্লিপে আসাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে টাকার বিনিময়ে ভর্তি নোট সহ বিভ্রান্তিকর ধারণা তৈরি করার অভিযোগ উঠেছে। আমার নাম প্রিয়াংশু পাল অ্যান্ড আমি একটা জিনিস বলতে চাই সবরে, যে কিছুদিন ধরে ফেসবুকে দেখলাম একটা আসাম ইউনিভার্সিটির মধ্যে এডমিশন রিলেটেড একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটার মধ্যে একটা পার্সন রাজকিঙ্কর চক্রবর্তী, যে স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট, তাদের লোকে একটা কনভারসেশন যেটা রেকর্ড হয়েছে যেটা ফেসবুকের মধ্যে ভাইরাল হওয়ার। তো এই পার্সনটা আমি যে কলটা রেকর্ড করছিলাম, সো আমি বেসিক্যালি জিনিসটা কই দিই কিতা হয়েছিল। জিনিসটা হয়েছিল কিতা যে আমি বিবিএ ডিপার্টমেন্টে এডমিশন নিতে আসলাম, ইচ্ছা আছিল, বাট দেন প্রসেসটা বহুত বেশি কমপ্লিকেটেড আছিল অ্যান্ড আমি জানতাম না যে অ্যাকচুয়ালিতে কেমনে করতে লাগে। তো আমি আমার কলেজের একজন সিনিয়রে জিজ্ঞাসি, দেন তাই না আমার সাজেস্ট করছে যে তুমি একবার রাজকিঙ্করের লোকে যোগাযোগ করো। দেন আমি কল করছি, তাই না ফার্স্টে ফোন তুলছিল না। দেন যাই হোক, এরপরে আমি আবার সিনিয়রে কইছি যে তাই ফোন তুলে না কিতা করতাম। তো সিনিয়রে কইছিল আর কি লাইক যখনই ফোন তুলবো তুমি একবার কলটারে রেকর্ড করে দিও অ্যান্ড আমার দেখাই হচ্ছে। যাই হোক, তো আমি কল যখন মারছি কলটা রেকর্ড করছেন তাই আমি তাই দিছি। মূল রেকর্ডকারী প্রিয়াংশু পাল স্পষ্ট করেছেন যে প্রচারিত ক্লিপটি সম্পূর্ণ কথোপকথন নয়, গুরুত্বপূর্ণ অংশ কেটে তা এমনভাবে দেখানো হয়েছে যে কথার প্রকৃত অর্থ বিকৃত হয়েছে। তিনি জানান, বাস অতটুকুই। এরপরে আমি আর কোনো সিনে আসলামই না, আমি জাস্ট নর্মালি আর কি এডমিশন রিলেটেড জিনিস জিজ্ঞাইতে আসলাম। আর আমি যেটা কথা কইছি রাজকিঙ্কর চক্রবর্তী প্রেসিডেন্টের লোকে, আর যেটা ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড হয়েছে, এটা টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট জিনিসটা। তো আমি এইটার লিগে আমি জিনিসটা আর কি ভিডিও বানাইলাম, যাতে কি সবাই জানুক যে জিনিসটা টোটালি আলাদা। অ্যান্ড আমার আর রাজকিঙ্কর তাইনের মধ্যে পয়সার কোনো কিছু মাত হইছে না, নাই আমি তাইনের কোনো পয়সা দিয়েছি আর নাই তাই আমাদের কোনো পয়সা ডিমান্ড করছে। সো এটা একটা টোটালি পলিটিক্যাল। যাই হোক, তোমরা যাই করতে চাও, তো এটার লেগে আমি ভাবলাম যে একটা মানুষের একটা ইমেজ ডাউনলোড, সো এটা ভিডিও বানানি দরকার আছে। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।